আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় কবীন্দ্র বচন সমুচ্চয় গ্রন্থটি। আমি তোমাদের জন্য আজকের ক্লাসে আলোচনা করব এই গ্রন্থটি সম্পর্কে এবং এর সাথে সাথে পরবর্তী বাংলা সাহিত্যে এই গ্রন্থটির কীরকম প্রভাব রয়েছে সে সম্পর্কেও আলোচনা করব। এনইপি কোর্সে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা বাংলা মেজর নিয়ে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হয়েছ, তাদের জন্য আমার আজকে স্পেশালি তাদের জন্যই আমার আজকের এই ক্লাস। আমি কবীন্দ্র বচন সমুচ্চয় বা সুভাষিত রত্নকোষ সম্পর্কে আলোচনা করছি। এই গ্রন্থটি আনুমানিক খ্রিস্টীয় দ্বাদশ-ত্রয়োদশ শতকে সংকলিত একটি সংস্কৃত শ্লোক সংকলন। কবীন্দ্র বচন সমুচ্চয় গ্রন্থের সংকলনটি কার তা সঠিকভাবে জানা না গেলেও এর সংকলনকার যে একজন বৌদ্ধ ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। এই বৌদ্ধ বাঙালি ছিলেন, কারণ কবিতাগুলির অনেকগুলো বাঙালি কবিদের রচনা। গ্রন্থটিতে মোট 525টি 525 কবিতা রয়েছে। আনুমানিক খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকের মধ্যে গ্রন্থটি সংকলিত হয়েছিল। এর পুঁথিটি নেপালে পাওয়া গেছে। এটি যদিও দ্বাদশ শতকের নেপালি অক্ষরে লেখা, তবু এর সঙ্গে পুরাতন বাংলা অক্ষরের একটা সাদৃশ্য রয়েছে। কবীন্দ্র বচন সমুচ্চয় গ্রন্থের কবিতাগুলি ব্রজ্যা ক্রমে সজ্জিত, যেমন সুগত ব্রজ্যা, লোকেশ্বর ব্রজ্যা, হরি ব্রজ্যা, সূর্য ব্রজ্যা, বসন্তমালিনী ব্রজ্যা, বিরোহিণী ব্রজ্যা ইত্যাদি। হরি ব্রজ্যায় উদ্ধৃত শ্লোকগুলি থেকে রাধাকৃষ্ণ লীলার মধুর রসের পরিচয় পাওয়া যায়। শুধু তাই নয়, এই লীলা যে অধ্যাত্ম লোকের সামগ্রী তারও স্পষ্ট ইঙ্গিত এর মধ্যে রয়েছে। কবীন্দ্র বচন সমুচ্চয় গৌরীয় রাধাকৃষ্ণ লীলার প্রাক রূপ। বিরোহিণী বা অসতী ব্রজ্যায় লৌকিক প্রেমের কবিতা স্থান পেয়েছে। এই কুশকাব্য বা সংকলন গ্রন্থ রচনায় বাঙালি কাব্য রসিকদের কৃতিত্বকে অস্বীকার করা যায় না। এই গ্রন্থটি পুঁথি নেপালে প্রথম পান টি.এস. টমাস, কিন্তু এই সংকলনটি কে সংগ্রহ করেছিলেন তা জানা যায় না। গ্রন্থকারের নাম ছিল না বলে টমাস সাহেব এশিয়াটিক সোসাইটি থেকে 1912 খ্রিস্টাব্দে গ্রন্থটি সম্পাদনা করে এর নাম দিয়েছিলেন কবীন্দ্র বচন সমুচ্চয়। গ্রন্থটির আসল নাম ছিল সুভাষিত রত্নকোষ। এই সংকলনের অনেক কবি বাঙালি ছিলেন, সুতরাং বাংলায় সংস্কৃত সাহিত্যের আলোচনা প্রসঙ্গে এটি গ্রহণ করা যেতে পারে। পুঁথিটির সামনের দিকের অনেকটা নষ্ট হয়ে গেছে বলে এর সম্পর্কে অনেক কিছু সঠিক জানা যায় না। তবে মনে করা হয় এর সংকলক বৌদ্ধ ধর্ম মতে বিশ্বাসী ছিলেন, কারণ এতে বুদ্ধ দেবের বন্দনা রয়েছে। কিন্তু এটুকু বাদ দিলে সমগ্র সংগ্রহের মধ্যে বৌদ্ধ ধর্মের কোনো চিহ্ন পাওয়া যায় না, বরং হরি বা বিষ্ণুর উপর লেখা শ্লোকই এতে বেশি স্থান পেয়েছে। বসন্ত, গ্রীষ্ম, বর্ষা প্রভৃতি ঋতু বিষয়ক কবিতার বাস্তব বর্ণনা এবং মাঝে মাঝে লিরিক লক্ষণ স্পষ্টতই পাওয়া যায় এই কাব্যটিতে। এর 2/3 পদ বা কবিতা আদি রসাত্মক। কবীন্দ্র বচন সমুচ্চয়ের পুঁথি আমি আগেই বলেছি নেপাল থেকে আবিষ্কৃত হয়েছে। এটি দ্বাদশ শতকীয় নেওয়ারি অর্থাৎ নেপালি লিপিতে রচিত
এবং আমি এটাও বলেছি যে এর সঙ্গে পুরাতন বাংলা লিপির সাদৃশ্য রয়েছে কিছুটা। পুঁথিটির প্রথম দিকে কিছু অংশ নষ্ট হয়ে গেছিল, যার জন্য এর প্রকৃত নাম বা পরিচয় জানা যায় না। টিকায় কথিত কবীন্দ্রবচন সমুচ্চয় কথাটি তাই সংকলক টমাস গ্রন্থনাম হিসেবে গ্রহণ করেছেন। ডক্টর সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার সংস্কৃত সাহিত্যে বাংলার দান গ্রন্থে এই মত প্রকাশ করেছেন যে গ্রন্থটি বিদ্যাকর সংগ্রহীত সুভাষিত রত্ন কোষ গ্রন্থের অংশ বিশেষ। ডক্টর সুকুমার সেন মনে করেন গ্রন্থটির নাম সুভাষিত রত্ন কোষ এবং সংকলক বিদ্যাকর ছিলেন বাংলার কোনো বৌদ্ধ বিহারের একজন পণ্ডিত ব্যক্তি। তবে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মনে করেন এই গ্রন্থের নাম হওয়া উচিত সুভাষিত রত্নকোষ। ডক্টর নিহার রঞ্জন রায় মনে করেন যে সংকলিতার নাম জানিবার উপায় নাই, তবে তিনি বৌদ্ধ ছিলেন। বইখানি যে বাংলাদেশেই সংকলিত হইয়া পরে অন্যান্য অনেক গ্রন্থের মতো নেপালে নিত হয়েছিল, মানে আনা হয়েছিল, এই অনুমান অযৌক্তিক নয়। কবীন্দ্রবচন সমুচ্চয় গ্রন্থে সংস্কৃত ভাষায় ধ্রুপদী কবিদের সঙ্গে সমকালীন কবিদের রচনা অন্তর্ভুক্ত করা হয়। এই সংকলনে একদিকে যেমন রয়েছে প্রাচীন কবি কালিদাস ও ভবভূতির রচনা, অন্যদিকে তেমনি রয়েছে সমকালীন বিশিষ্ট ও অর্বাচীন কবিদের শ্লোকও। অর্বাচীন মানে নূতন। অর্বাচীন কবিদের শ্লোকও এতে লক্ষ্য করা যায়, এতে সন্নিবিষ্ট হয়েছে বা স্থান পেয়েছে। এরা হলেন বন্দ তথাগত অর্থাৎ অর্বাচীন কবিরা গৌড় অভিনন্দ, মধুশীল, রতিপাল প্রমুখ। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে তাদের মধ্যে কারো কারো নাম দেখে তাদেরকে বাঙালি মনে হয়। ডক্টর নিহার রঞ্জন রায়ের মতে এই সংকলনে 111 জন কবির মোট 525টি শ্লোক সংকলিত হয়েছে। ডক্টর সুকুমার সেনের মতে কবীন্দ্রবচন সমুচ্চয় গ্রন্থে মোট 223 জন কবির শ্লোক সংকলিত এবং এরা অনেকেই পাল রাজাদের সমসাময়িক। তিনি শ্লোকগুলির রচয়িতাদের একটি সংক্ষিপ্ত তালিকাও দিয়েছেন। অন্যদিকে ডক্টর নিহার রঞ্জন রায়ও এই কবিদের একটি তালিকা পেশ করেছেন। এর মধ্যে তিনি 2-1 জন মহিলা কবির কথাও উল্লেখ করেছেন। কবীন্দ্রবচন সমুচ্চয়ের অন্যতম শ্রেষ্ঠ কবি হলেন বসুকল্প। সম্পূর্ণ নাম বসুকল্প দত্ত। তার জন্মস্থান কম্বোজ। অনুমান করা হয় বসুকল্পের পৃষ্ঠপোষক ছিলেন সমতটের কোনো কম্বোজ বংশীয় রাজা। সুকুমার সেন মনে করেন সে যুগের বৈশিষ্ট্য অনুসারে বসুকল্প যুগপৎ বৌদ্ধ ও শৈব ভাবাপন্ন ছিলেন, অর্থাৎ তিনি শিবের এবং বুদ্ধের উপাসক ছিলেন। তিনি নিজে ছিলেন বৌদ্ধ ও তার পৃষ্ঠপোষক রাজা ছিলেন শৈব। সেই কারণে তার রচনায় বুদ্ধ, শিব ও গণেশের বন্দনা পাওয়া যায়। কবীন্দ্রবচন সমুচ্চয়ের অন্যতম বিশিষ্ট কবি হলেন অভিনন্দ বা গৌড় অভিনন্দ। তার 5টি শ্লোক এই গ্রন্থে সংকলিত। এগুলিতে অবশ্য কবির নামের সঙ্গে গৌড় অভিধাটি যুক্ত হয়নি। এই শ্লোক সংগ্রহের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রাচীন ও অপেক্ষাকৃত অর্বাচীনকালের কবিদের রচনা একই সঙ্গে সংকলিত হওয়া। যে যুগে এই কাব্য সংকলিত হয় সেই যুগটি ছিল সংস্কৃত সাহিত্যের অবক্ষয়ের যুগ। এই অবক্ষয় এবং রুচির অবনমনকে ধ্রুপদী সাহিত্যের ঐতিহ্যের সাহায্যে রোধ করতে তৎপর হন সমকালের কবিরা। এই কাব্যের অপর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর জীবনমুখিতা। সমকালীন সময় ও সমাজের একটি খণ্ডচিত্র এই শ্লোকগুলি আমাদের সামনে উপস্থাপিত করে।
সাহিত্যে রাজসভার বাইরে অবস্থিত লৌকিক জীবনের প্রভাব পড়তে শুরু করে। দরিদ্র জনসাধারণের জীবনযাত্রার প্রতিও এক অস্ফুট মমত্ব এই শ্লোকগুলিতে ফুটে উঠেছে, এই শ্লোকগুলিতে লক্ষ্য করা যায়। সংস্কৃত বাংলা ভাষার প্রতি কবিদের মমতা ও ভালোবাসা কোনো কোনো শ্লোকে দেখা যায়। অনুমান করা হয় কবীন্দ্রবচন সমুচ্চয়ের অজ্ঞাতনামা সংকলক বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। এই প্রসঙ্গে আমি আগেও আলোচনা করেছি। তাই এই গ্রন্থের আদিতে বুদ্ধের বন্দনা রয়েছে। এছাড়া কোথাও বৌদ্ধ বিষয়বস্তুর উল্লেখ মেলে না, বরং অনেকগুলি শ্লোক হরির উপর রচিত। এখানে যে ঋতু বিষয়ক যে শ্লোকগুলি পাওয়া যায়, এই শ্লোকগুলি অত্যন্ত বাস্তবধর্মী এবং বর্ণনাত্মক। মাঝে মাঝে গীতি কবিতার লক্ষণও স্পষ্ট হয়ে উঠেছে এই শ্লোকগুলিতে। সংকলনের 2/3 শ্লোক আদি রসাত্মক এবং এই জাতীয় শ্লোকের সংখ্যা 350-এর মতো। এতক্ষণ আমরা কবীন্দ্র বচন সমুচ্চয় গ্রন্থটি সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব যে এই কবীন্দ্র বচন সমুচ্চয় গ্রন্থটি পরবর্তী বাংলা সাহিত্যে কি প্রভাব ফেলেছিল। এই গ্রন্থটি সংস্কৃত ভাষার প্রথম সংকলিত কোষকাব্য। কৃষ্ণের ব্রজলীলা দ্বাদশ শতকের বাঙালির কাছে কতটা আদরণীয় ছিল তার প্রমাণ পাওয়া যায় এই সংকলনে। এতে অনেকগুলি হরি বিষয়ক কবিতা রয়েছে। পরবর্তীকালে বৈষ্ণব পদাবলিতে যে লীলারস বর্ণিত হয়েছে তার সুস্পষ্ট আভাস এই কাব্যের কয়েকটি কবিতায় রয়েছে। এই সংকলনের প্রায় 2/3 কবিতায় আদি রসাত্মক, সেটি আমি কবীন্দ্র বচন সমুচ্চয় গ্রন্থটি আলোচনা প্রসঙ্গে বলেছিলাম। পরবর্তীকালে সদুক্তি কর্ণামৃত ও জয়দেবের গীতগোবিন্দ কাব্যে এর প্রমাণ রয়েছে। এতে রাধাকৃষ্ণের প্রণয় লীলা বিষয়ক অনেকগুলি শ্লোক সংযোজিত হয়েছে। বাংলাদেশের পরবর্তী সংস্কৃতির সঙ্গে এখানেই এর নারীর যোগ রয়েছে। ডক্টর সুকুমার সেনের মতে গ্রন্থটির রচনাকাল দ্বাদশ শতাব্দীর প্রথমার্ধ। এই শ্লোকগুলির রচয়িতাগণ বাঙালি বলে অনুমান করা হয়। পরবর্তীকালে বাংলায় প্রচলিত সংস্কৃত ও বাংলা আদি রসাত্মক ভক্তিবাদের বিকাশে এই শ্লোক সংগ্রহটি বিশেষ প্রভাব বিস্তার করেছিল। ক্ষুদ্র অথচ সুলিখিত এই শ্লোকগুলি সমকালীন বাঙালি জীবন ও রুচির একটি চিত্র তুলে ধরে। সমকালীন বাংলায় এগুলি বিশেষ জনপ্রিয়তাও অর্জন করেছিল। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় শ্লোকগুলি সম্পর্কে বলেছেন যে এই ক্ষুদ্র ক্ষুদ্র শ্লোকগুলি বাঙালির লিরিক প্রতিভা প্রকাশের পথ পেয়েছে। পরবর্তীকালে রচিত বৈষ্ণব পদের সঙ্গে এই সমস্ত শ্লোকের কিছুটা সাদৃশ্য আছে। ডক্টর নিহার রঞ্জন রায় মন্তব্য করেছেন, সংস্কৃত সাহিত্যে এই ধরনের কবিতা সংগ্রহ বা কবিতা চয়নিকার ধারার উদ্ভব বোধহয় এই পর্বের বাংলাদেশেই এবং কবীন্দ্র বচন সমুচ্চয়ই এই জাতীয় সর্বপ্রথম সংকলন গ্রন্থ। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কবীন্দ্র বচন সমুচ্চয় শ্লোক সংকলনের প্রকৃতি, বৈশিষ্ট্য ও পরবর্তীকালের বাংলা সাহিত্যে এর প্রভাব সম্পর্কে বলেছেন, সংগ্রহটি থেকে সে যুগের বাঙালি রুচির কিছুটা পরিচয় পাওয়া যাবে। ছোট ছোট শ্লোকে তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি এবং রসালো আদিরসের খোলাখুলি বর্ণনা থেকে এই যুগের বাঙালির মনের সংবাদ ফুটে উঠেছে। পরের যুগের সদুক্তি কর্ণামৃত ও জয়দেবের গীতগোবিন্দের বৈশিষ্ট্য বিচার করলে সে কথা আরও স্পষ্ট হবে। কবীন্দ্র বচন সমুচ্চয়ে রাধাকৃষ্ণের প্রণয়লীলা সংক্রান্ত অনেকগুলি কবিতা রয়েছে। পরবর্তীকালের বাংলা সাহিত্যের সঙ্গে এইখানেই তার আত্মীয়তার যোগ। লক্ষণ সেনের রাজসভাকে কেন্দ্র করে আদিরসের যে ভক্তি ধারা প্রকাশিত হয়
তার উৎস এই সংকলনের রাধাকৃষ্ণ বিষয়ক শ্লোকের মধ্যে প্রচ্ছন্ন রয়েছে। শ্লোকগুলিকে লক্ষ্য করলেই মনে হবে আদিরস ও ভক্তি ক্রমে ক্রমে মিলে মিশে গিয়ে বিচিত্র কাব্য প্রেরণার কারণ হয়ে উঠেছিল। তারই প্রমাণ মিলবে লক্ষণ সেনের সভাতলে সমবেত পঞ্চরত্নর, অর্থাৎ পঞ্চরত্ন মানে জয়দেব, ধুই, উমাপতি, গোবর্ধন আচার্য এবং কবি শরণ। এই যে সমবেত পাঁচজন যে কবি রয়েছেন পঞ্চরত্ন, লক্ষণ সেনের রাজসভার যে পঞ্চরত্ন, তাদের যে কাব্য চর্চা অর্থাৎ বিলাস কলা কৌতূহল যে কাব্য চর্চা, এর মধ্যে কিন্তু তার প্রমাণ পাওয়া যায়।